সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 10 খ। চলতি মাসের 29 তারিখ আজ। নতুন মাস শুরু হতে হাতে গোনা দুদিন মাত্র। তারপরেই বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে গাগতর। ফাঁকা রাস্তায় নামবে তৃষ্ণার্ত শালিকের জোড়া। তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ। সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষা নেমেছে। মধ্যাহ্নের দাপাদাপিতেও পিচের রাস্তা এখনো ভেজা। ড্রেন চুইয়ে চুইয়ে যাচ্ছে ময়লা পানির স্রোত। বাতাস ভারী। শীতার্ত এক দুপুর। কিছু কিছু জায়গায় রোদ পড়েছে। তবে নিরুত্তাপ তার প্রখরতা। ঠিক বিকেলের কোমল সূর্য ঘেঁষে ছুটে আসা রোদ্দুরটার ন্যায়। তীরর ছাদবিহীন লাল টুকটুকে জিপটা রাস্তার এক কোনায় দাঁড়িয়ে। মাথার ওপর ফুট ওভারব্রিজ। অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায়, শুধু সে একা নয়। আজ জিপের ওপর জায়গা নিয়ে বসেছে আরও 5 জন। শাফিন তীরর পাশের সিটে, পেছনে মিরাজ, মুশফিক, আরমান। কেউই সাথে আজ বাইক আনেনি। হুট করে তীব্র তলব পাঠানোয় হাজির হয়েছে বিলম্বহীন। সবচেয়ে বড় কথা, আজ আমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহিদ। প্রায় সপ্তাহখানেক পর বাইরে বের হয়েছে ছেলেটা। চোখমুখ এখনো কাহিল, শুষ্ক। এ কদিন আরমান ওকে রেখে এক পাও অবধি নড়তে পারেনি। তীরর করা নির্দেশ, নাহিদের মাথা ঠিক নেই, একা ছাড়লে যা খুশি করে বসতে পারে। সেই আশঙ্কায় আরমান নিজেও সিটিয়ে ছিল। ভয় নাহিদকে ওয়াশরুমের দরজাটা অবধি লাগাতে দেয়নি। গরুটা একটা মেয়ের শোকে যেই পরিমাণ কাঁদছে, না জানি উল্টোপাল্টা কি ঘটায়। তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী। তীরর খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, হুট করে নাহিদ নিজেই প্রস্তাব রাখল। বাসায় আর ভালো লাগছে না রে। আমিও যাই। সবার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু। আরমান সঙ্গে সঙ্গে তীরকে জানালো। সে রাজি এক কথায়। মোটামুটি ওদের দিয়েই তার জিপ পরিপূর্ণ এখন। 3 জনের আসনে ওদের 4 জনের একটা গাদাগাদি বাঁধলেও কেউ টাটু শব্দ করছে না। আপাতত তারা চিন্তিত, কৌতূহলী। এই যে গত আধ ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ কি? তীব্র হুইলের ওপর 2 পা উঠিয়েছে। একটার ওপর আরেকটা মেলে ক্রস বানানো। ডান হাতে ফোন, বা হাতে সিগারেট। না কিছু বলছে, না কিছু করছে। তার এমন উদ্বেগহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার ওপর দিয়ে যায়। একে অপরকে একটু পরপর ভ্রু উঁচায় সবাই। কিন্তু কেউই কিছু জানে না। নাহিদের অবশ্য এসবে আগ্রহ নেই। তবে বাকি 4 জন অধৈর্য হয়ে পড়ল। মিরাজ জিজ্ঞেস করেই বসল। কি রে বিট্টু, আজ হঠাৎ উত্তরায় কেন এলাম? কাজ আছে এখানে? হ্যাঁ, শাফিন বলল। কি কাজ? তাহলে বসে আছি কেন এরকম? চল, যা করতে হবে সেরে আসি। তীব্র ছোট শব্দে জানালো। কাজ এখানেই। এখানে? মুশফিক চূড়ান্ত অনীহা প্রকাশ করল। ধুর, ভাল্লাগে না। উত্তরায় একদম মন টেকে না আমার। গুলশানি জোশ। তীরর ফোনের দিক চেয়েই বলল। তোকে এখানে বেড়াতে আনিনি। আরমান শুধায়। তাহলে কি করব বল না? এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে। বসে ব্যথা করলে শুয়ে থাক। আরমান ঠোঁট উল্টাল। নাহিদ আশেপাশে দেখছে। একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই। তীব্র আরো অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখল। রাস্তার ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাটে চোখ। শটান দাঁড়ানো এক একটা বিল্ডিং এর ওপর বুলিয়ে আনলো নিপুণ দৃষ্টি। তন্মধ্যে একটার দিকে আঙুল ইশারা করে বলল। ওই বাড়িতে কে থাকে জানিস? 5 জন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে। প্রাঙ্গণে বাগানবিলাস গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখল। সবাই একসাথে জানালো। না। শাফিন এক ধাপ এগিয়ে শুধাল, কে থাকে? তোর কোনো আত্মীয়? নাকি আঙ্কেলের কোনো শত্রু? তীব্র একপেশে হাসল শত্রু কথাটায়। খসখসে কণ্ঠটা জবাব দিল ধীরস্থির। পুষ্পিতা। অমনি চমকে ওঠে সকলে। শাফিন আর্তনাদ করে বলে। কি? মিরাজ হইচই বাঁধিয়ে বলল। পুষ্পিতা? মানে ওই মেয়েটা না, রাহাতের বোন? তুই তুই কিভাবে জানলি? আর ও কিভাবে এলো এখানে? তীরর উত্তরের আগেই শাফিন খেই হারিয়ে বলল। তুই তো বলেছিলি মেয়েটাকে খুঁজবি না। সময় নেই। তাহলে? আর এই 5 দিনের মধ্যে কিভাবে পেয়েছিস? তীব্র খুব আরামসে বসে। লেশমাত্র উদ্বেগ নেই চেহারায়। বলল। প্রথমে তাই চাইছিলাম। কিন্তু তুই এত কান্নাকাটি করলি, না খুঁজে পারিনি।
সাফিন সন্দিহান কণ্ঠে বলল, তাই? তুই সত্যিই আমার জন্যে করেছিস? তীব্র ভ্রু নাচাল। এছাড়া আর কোনো কারণ আছে তোর কাছে? আবার আহাম্মকের মতো বলে বসিস না, আমি মেয়েটার প্রেমে পড়ে এসব করলাম। মুশফিক এটাই বলতে চাইছিল। জিভ থেকে খসার আগেই তালা ঝুলিয়ে দিল তীব্র। সে চুপটি করে চোরের মতো গিলে ফেলল কথাটা। আরমান অবাক হয়ে বলল, কিন্তু এত বড় শহরে এত দ্রুত পেলি কি করে? আমি তীব্র রেজা তালুকদার আরমান। গাছের শিকড় সমেত তুলে আনতেও 1 সেকেন্ড লাগে না। দর্পযুক্ত বাক্যটায় আরমান মাথা ঝাঁকাল। প্রকাশ পেল তার নীরব সম্মতি। সাফিন বারবার ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে দেখছে। ওর চোখের ভাষা ভিন্ন। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে বলল, মেয়েটির কলেজের লোক লাগিয়েছিলাম, সে অনুযায়ী এ অবধি পৌঁছেছি। মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে। 3 তলার প্রথম বাসাটাই ওদের। ওরা কথাগুলো শুধু শুনলই না, সাথে ফ্যালফ্যালে নেত্র ঝাপটে তীরকে দেখছে। বন্ধুর লম্বা হাতের ব্যাপারে তারা জ্ঞাত। অথচ আজ যেন বিন্দুমাত্র সন্দেহেরও জায়গা রাখেনি তীব্র। 5 দিনে পুরো জ্ঞাতিকুল জেনে নিল যে তাকে নিয়ে সন্দেহ করবে কার সাধ্যি। সাফিন বাড়ির দিক চোখ রেখে ঠোঁট নেড়ে বলল, এখন তাহলে আমরা কি করব? যাব ভেতরে? না। সাফিন ফিরে চায়, তবে? তীব্র নিশ্চুপ। এই কথার জবাব দেয়নি। তবে অপ্রস্তুত বন্ধুদের পেছনে হেলে দিয়ে টান বসাল জিপে। দালান ছেড়ে কিছুটা সামনে গিয়ে থামালো এবার। পিছু চেয়ে একবার রংচটা নিবাসে চোখ বোলাল। 2 অক্ষিতে তার কিছু আছে। ভীষণ গাঢ় আর অন্যরকম কিছু। নুহা আজ ব্যস্ত। রান্নাঘরবসার ঘরে নিরন্তর ছোটাছুটি চলছে। আর এই ছোটাছুটি খুব মন দিয়ে দেখছে পুষ্পিতা। নুহা তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে। কড়া করে বলেছে, তোর রান্নাঘরে উকি দেওয়াও বারণ। কাল থেকে ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখে দেখে মুখস্থ করেছে নুহা। ইটালির বিখ্যাত একটি পদ। সকালে নাস্তা খেতে বসেই মা আর পুষ্পিতার সামনে সগৌরবে ঘোষণা দিয়েছে, এই রান্না সে নিজের হাতে করে খাওয়াবে আজ। পুষ্পিতাও পুতুলের মতো বসে রয়েছে তাই। কিন্তু নুহা পড়েছে বিপদে। এমন ভাব নিয়ে ঘোষণা দেওয়াটা একদম উচিত হয়নি ওর। এখন যদি সবকিছু পারফেক্ট না হয়, তখন ইজ্জত থাকবে? সমস্যাটা যদিও সেখানে নয়, সমস্যা হলো রান্না করতে গিয়েই সে আবিষ্কার করেছে যা যা লাগবে তার অনেক কিছুই বাড়িতে নেই। থাকার কথাও না। এ রকম হিজিবিজি রান্না তো পূর্বে বাড়িতে হয়নি। মা ছুটির দিন বাঙালি রান্না করেন। মাঝে মধ্যে ক্লান্ত লাগলে শুয়ে বসে বিশ্রাম নেন। বুয়ার রান্নাই খেতে হয় তখন। সে নিজেও চাকফি বানানো ব্যতীত ওখানে যায় না। তাহলে কি নেই, কি আছে কিভাবে জানবে? এই নিয়ে দারোয়ানকে নুহা 2 বার সুপার শপে পাঠিয়েছে। কিন্তু শেষবার খেয়াল করল, টমেটো আর সয়া সস আর লেটুস পাতা নেই। নুহা আহত হলো ফ্রিজ ঘেটে। সে শ্রান্ত ভঙ্গিতে এসে পুষ্পিতার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, আমার আর রান্না করা হলো না রে। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল। বলল, আমি রান্না করে দেই? তুই পারবি না। আর এটাতে অনেক কিছু লাগবে। সবই আনালাম, কিন্তু আসল যেটা লাগবে সেটাই নেই। এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কিভাবে? 2 বার গিয়েছেন, এবার গিয়ে কিছু বললে চেতে যাবে। আম্মুকে নালিশও করতে পারে। পুষ্পিতা বলল, তাহলে এখন কি করবি? আচ্ছা আমরা এখন অন্য কিছু রান্না করি, পরে না হয়। নুহা উঠে দাঁড়িয়ে গেল। দৃঢ় গলায় বলল, না। নিশিতা নুহা যখন একবার ঠিক করেছে সে রাঁধবে তখন সে রাঁধবেই। তাতে যাই হয়ে যাক। পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি। বলল, কিন্তু বললি তো অনেক কিছু নেই। নেই তো কি? তাই বলে থেমে যাব? আমি যাব নিচে। নিয়ে আসবো যা যা লাগবে। চল। পুষ্পিতা ভীত কণ্ঠে বলল, আমিও যাব? তো কি আমি একা যাব? তোকে এভাবে বাড়িতে রেখে? কিন্তু আন্টি যে মানা করলেন আমাকে বাইরে যেতে। নুহা মাছি তাড়ানোর মতন হাত নেড়ে বলল, আরে ধুর, তোর আন্টি কি অফিস বসে দেখবে যে আমরা বের হয়েছি? নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো? আমরা জাস্ট যাব, উপকরণগুলো কিনবো, আর চলে আসব। কোথাও দাঁড়াবো না। পুষ্পিতার চিন্তাটুকু তাও কমে না। যেখানে নুহার মা নিজে নিষেধাজ্ঞা দিয়ে গেলেন, সেসব অমান্য করবে ভাবতেও পারছে না ও। কিন্তু এত কিছু নুহার কানে মাথায় ঢুকল না। সে নিজের মতো পার্সে টাকা ভরে ওকে টেনেটুনে নিয়ে বের হলো।
সদর দরজা পেরোতেই পুষ্পিতার বুক ধূপধাপ শুরু হয়। আচমকা বিষয়টায় ও নিজেই চমকে ওঠে। যেন সম্মুখে কিছু ঘটবে, জানার মাঝেও অকল্পনীয় অজানা কিছু একটা। নাহিদ গাড়ি থেকে নেমেছে। তার খিদে পেয়েছে ভীষণ। যাওয়ার আগে বন্ধুদের জিজ্ঞেস করল, কে কি খাবি? প্রস্তাব শুনতাই এক একজন উৎফুল্ল হয়ে পড়ল। চারজন মিলে একটা ছোটখাটো খাবারের ফর্দ মুখে মুখে বলে ঝুলিয়ে দিল ওর সামনে। কোক থেকে শুরু করে একটা চিপসও বাদ গেল না। নাহিদের চেহারা শুকিয়ে এলো অমনি। কিছু না বলে তিরকে জিজ্ঞেস করল যখন, সে সরাসরি শুধাল, পকেটে টাকা আছে? নাহিদের পকেট আসলেই ফাঁকা। গড়ের মাঠ না হলেও যা আছে তাতে জুৎসই বাজেট হয় না। মিরাজ ওরা যেই হারে খাবারের কথা বলল ওসব তো আরই না। তীব্র তার মুখায় পরখ করেই বুঝে ফেলল বিষয়টা। নাহিদ এমনিতেই বেকার, বাবার হোটেলে খায় দায়। আজ সপ্তাহখানেক সেখানেও যায়নি। টাকা আসবে কোত্থেকে? নাহিদ ভেজালহীন ছেলে। তীরদের সাথে আজ অবধি কোনো মারামারি কাটাকাটিতে সে থাকেনি। রক্ত দেখলেই উল্টে পড়ে যেখানে সেখানে তাকে নিয়েও বাকি লাভ। তীব্র জানে নাহিদ জীবনেও ওদের নাম ভাঙিয়ে দোকান থেকে বিনামূল্যে কিছু নেবে না। ও অন্য রকম, ভদ্র, শুধু ওদের সঙ্গে মেশে বলেই নাম উঠেছে বখাটের খাতায়। তীব্র চুপচাপ মানিব্যাগ থেকে টাকা বের করল। দুটো নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার জন্য একটা স্প্রাইটের ক্যান, ঠান্ডা। নাহিদ আপ্লুত চোখে তাকালো। পরপর মুচকি হাসল কৃতজ্ঞতায়। তীব্র বাইরে থেকে যাই হোক, যেমনই হোক, ওর ভেতরটা কেবল ওর সাথে মিশলে বোঝা যায়। আর এই সুপ্ত তথ্যটুকু ওদের বন্ধু গোষ্ঠী ব্যতীত কেউ জানে না। হয়তো তীরর বাবাও না। আর ছেলেটার অমন চরিত্রের জন্যেই নাহিদ ওর পিছু ছাড়তে পারল না। নিজে সভ্য হয়েও বখাটে তীরর সাথ দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ পায় সে। সেবার কলেজে থাকাকালীন একবার বাবা খুব মেরেছিলেন, তাও তীরর সাথে আড্ডায় দিতে দেখে। নাহিদ মুখে বলেছিল, আর্মি সব না ওর সাথে, কিন্তু সেই কথা আজও রাখেনি। কেন রাখবে? যে তীব্র বন্ধুদের সব বিপদে নির্দ্বিধায় পাশে দাঁড়ায়, তাকে ছেড়ে যাওয়া পাপ। এই ও চাইল বলে মিথিলাকেও আনতে গেছিল। এমন বন্ধুর সঙ্গ ভদ্রতার দোহাই দিয়ে ত্যাগ করা যায়? তীরর জন্যে ও যে জান দিতেও তৈরি। নাহিদকে ঠায় দাঁড়িয়ে দেখে তীব্র চোখ ছোট করল। হা করে কি দেখছিস? যা। ছেলেটা প্রণিধান হতে নড়েচড়ে ওঠে। হ্যাঁ যাই। নাহিদ প্রস্থান নিতে না নিতেই তীব্র বন্ধুদের দিক ঘাড় ঘোরাল। রেগেমেগে বলল, তোদের মাথায় কি ঘিলু বলে কিছু নেই? নাহিদের অবস্থা জানিস না? তাহলে হাভাতের মতন লিস্ট দিলি কেন? আমি তোদের না খাইয়ে রাখি? তিনজন চুপ। মিরাজ মিনমিন করে বলল, আমি তো একটু মজা করছিলাম। তবে ওরা কেন এমন করলো আমি বাবা জানি না। মুশফিক ওরা ক্ষেপে তাকালো। মিরাজ চোরের মতো মুখ করে চেয়ে থাকলো আরেক দিক। তীব্র কটমট করে ফের কিছু বলতে যায়। আবিল অক্ষী আচমকা বিক্ষিপ্ত ভাবে নিক্ষেপ হয় জিপের ভিউ মিররের ওপর। সহসা কণ্ঠনালী রুদ্ধ হয়ে থেমে গেল তীব্র। থামল তার অসম্পূর্ণ কথাটুকুন। পুষ্পিতা আসছে। সাথে ছায়াসঙ্গী নুহা। জিপের কাছে ফুটে আছে তার পরিষ্কার বিম্ব। পরনে কুচকুচে কালো চুড়িদার। সুতির ওড়নাটা পিঠ থেকে পেঁচিয়ে এনে মাথার চুলটাও আবৃত। সেই কৃষ্ণবর্ণ রং হতে বেরিয়ে আছে অতীব শুভ্র আদুরে বৃত্তাকার মুখখানি। চঞ্চলতাহীন দুই চোখ রাস্তার যানবাহন দেখতে ব্যস্ত। মাঝে মধ্যে নুহার দিকেও ঘুরছে। ঠোঁট নেড়ে নেড়ে এটা সেটা বলছে। তীব্র চেয়ে থাকে। আরশির ওপরে তার ঘোলাটে আখির সবটুকু নিবেশন। একটা সময় বক্ষ ফুলে ফেপে চোখ বুজে শ্বাস ফেলল। খুব আস্তে বাকিদের উদ্দেশ্যে বলল, মেয়েটা আসছে। তীরর মেয়েটা বলে উদ্দেশ্য করা মানবীটির পরিচয় আলাদা করে দিতে হলো না। বিগত দিনগুলোয় এতবার শুনেছে সবাই, মুখস্থ এখন। সাফিন তত্র লাফিয়ে শুধাল, কই কই পেছনে। এক যোগে তাকালো ওরা। পুষ্পিতাকে দেখতেই চিনে ফেলল। আরমান বলল, এখন কি করব? আমরা কি আবার ওকে কিডন্যাপ করে নিয়ে যাব? নাকি ভালো ভালো ব্যবহার করে বাড়ি ফেরার কথা বলবো? এদিকে নুহা বকবক করছে। সে আসলেই ভরাডুবি দুশ্চিন্তায়। প্রেস্টিজ যে করে হোক বাঁচানো চাই। বলল, আমার তো কাঁচা টমেটো লাগবে রে পুষ্পিতা। সব ভ্যান দেখি পাকাটা দিয়ে ভর্তি। পুষ্পিতাও আশেপাশে খুঁজছে। কোনো সবজির ভ্যানেই কাঁচা টমেটো নেই। নুহার একটা সময় চোখ পড়ল রাস্তার ওই পারের ভ্যানেগুলোতে। খুব সামান্য পাক ধরেছে টমেটো ভর্তি একটা ভ্যান দেখেই বলল, ওই তো।
চল। পুষ্পিতা একটু শঙ্কিত। ছোট থেকে শহরে বড় হলেও একা একা চলেনি। এরকম ব্যস্ত রাস্তা পার হতে ভেতর ভেতর ভয় পাচ্ছে ও। নুহা বিষয়টা বুঝল। নিজেই বলল, আচ্ছা এক কাজ কর, তুই এখানেই দাঁড়া। আমি যা যা লাগে নিয়ে আসি। ইয়ে, আমি একা দাঁড়িয়ে থাকব? রাস্তায় এত লোক, আর বলছিস তুই একা? আমি যাব আর আসব। তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশ থেকে যে সবজি ভালো লাগে নিতে থাক। আমি এসে টাকা দিচ্ছি। কেমন? পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলাল। নুহা ওকে রেখে চলে এলো এপারে। তীরর পোড়া ঠোঁটনয় অমনি উঁচুতে উঠে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম হাসল সে। একটু আগে করা আরমানের প্রশ্নের জবাব দিল না। তৎপর জিপের দরজা খুলে নেমে গেল। শাফিন বলল, কোথায় যাস? আসছি। তীব্র সম্মুখে এক পা বাড়িয়েও থামল। থুতনিতে হাত ঘষে ঘষে কিছু একটা ভাবল। তারপর আবার ফিরে এলো জিপের নিকট। ওরা চেয়েছিল ওর দিকেই। সবচেয়ে বেশি মনোযোগী ছিল মুশফিক। তীব্র এসেই ওর মাথার ক্যাপে টান বসায়। ছেলেটা কিছু ভরকাল। বিস্ময় চোখ পিটপিট করল। তীব্র ক্যাপটা মাথায় গুজল নিজের। সিটের ফ্রন্ট প্লেস থেকে একটা ওয়ান টাইম মাস্ক নিয়ে নাকমুখ ঢাকল। দুটো জিনিসের ব্যবহারে মুহূর্তে বেশ পাল্টে গেল ওর। ফেরত গেল সেই রাতের নারী অপহরণকারী বিট্টু মাস্তান রূপে। শাফিন ওরা বিহবল চোখে চেয়ে থাকে। সাথে প্রচণ্ড বিভ্রমে হাবুডুবু খায়। বিট্টু আবার এই বেশ নিয়েছে কেন? তবে তীব্র এসব আমলে নিল না। বন্ধুরা প্রশ্ন করবে, সে সময় অবধি দিল না। লম্বা পায়ে তরবরিয়ে হেঁটেই চলে গেল রাস্তার ওপাশটায়। আরমান সেদিকে চেয়ে বলল, কি ব্যাপার বলতো, বিট্টুর হাবভাব কিছু বুঝছিস তোরা? মুশফিক মিরাজ সমসঙ্গে মাথা নাড়ল। বলল, না রে ভাই, ও কি করছে ওই জানে। কিছু তো বলছেও না। এত রহস্য রাখছে কেন? এত রহস্য দিয়ে তো একটা ওয়েব সিরিজ বানানো যাবে। শাফিনের কপালে ভাঁজ পড়েছে। তীক্ষ্ণ তার চাউনি। তীরর চালচলন বেশ সন্দেহজনক। ওদের সামনে অনীহার ভান করে, অথচ ভেতর ভেতর যেন ওর আগ্রহই সবচেয়ে বেশি। এই যে নেমে গেল, পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো, এসব কেন? কেনই বা একা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করেছিল ও? নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পলিথিন ভরে নিয়ে এসেছে। ড্রাইভিং সিট খালি দেখে বলল, বিট্টু কই? তার প্রশ্নের উত্তর এলো না। দেখা গেল, চারজন এক এক ধ্যানে নিবেশিত। শাফিন তাকিয়ে তীরদের দিক। আর মিরাজ, মুশফিক আর আরমানের নজর অন্য কোথাও। নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। একটি মেয়ে ব্যতীত তেমন কিছু না পেয়ে বুঝে নিল যা বোঝার। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল সে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বদমাশগুলো এখানে এসেও এসব শুরু করে দিয়েছে। তীরর জিপের কাছেই একটা বড় স্টেশনারি শপ। নুহা সেখানেই এসেছে মশলা আর সস নিতে। ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানো ওর। যেটা এই সময় ওদের তিনজনের নিকট হাস্যকর মনে হলো। মুশফিক ওকে শুনিয়ে টেনে টেনে বলল, আহারে, শীত শীত লাগে বুঝি? মিরাজ বলল, হ্যাঁ ভাই। উহু। তারপর গান ধরল, বড় শীত শীত লাগে আমার, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে পাশে আয় না। নুহা সব শুনছিল। গানের ইঙ্গিত বুঝেই চোখ পাকিয়ে তাকালো। এতে ওদের বিশেষ কিছু যায় এলে তো? উল্টে আরমান বুকে হাত দিয়ে সুর করল, ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। নুহা আশ্চর্য বনে গেল। কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো। আরমানের গান শুনে মুশফিক মিরাজ সশব্দে হেসে ওঠে। কিন্তু নাহিদের এসব কোনোকালেই পছন্দ নয়। সে চাপা কণ্ঠে বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাজলামো শুরু। আরমান ধমক দেয়, তুই চুপ থাক গরু। বেশি হাম্বা হাম্বা করিস না। নাহিদের আদল সংকীর্ণ হল। ফাজিলগুলোকে কথা শোনানো বা মানানো ওর সাধ্যে নেই। সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের ওপর রেখে উঠে বসল ভেতরে। তবে চেহারায় বিরক্তির স্পষ্ট চিহ্ন। মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীরর ওপরে বেজায় রাগ হয়। সে নিজে মেয়েঘটিত বিষয়ে জড়ায় না ভালো কথা, কিন্তু সাঙ্গপাঙ্গদের ও তো নিষেধ করতে পারে। ওর চোখের সামনে মিরাজরা এইভাবে মেয়েদের উত্ত্যক্ত করে। অনেক সময় যা নয় তাই বলে। কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না। অথচ ওর এক কথাতেই এসব বন্ধ হতে পারত। ওর ওপর দিয়ে চলার মতো সাহস কারো নেই।
তাহলে তীব্র কেন এমন নির্লিপ্ততা থাকে এসবে? পুষ্পিতা শাক ভর্তি একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আটি দেখছে। এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই। খোরশেদুলি বাজার করতেন, তাই আজই প্রথম সে নিজে কিছু কিনবে। তবে রান্নাবান্নার জন্য টাটকা সবজি চেনে। তার নিবিষ্ট ধ্যান একটুও লক্ষ্য করেনি তীরর কেবলই পাশে এসে দাঁড়ানো। সে যখন সতেজ সবজি বাছাবাছিতে ব্যস্ত, তীব্র সরু চোখে চেয়ে। আজকের পুষ্পিতা আর সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর ফারাক। তীব্র অতি নৈকটে তার আপাদমস্তক দেখল। দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি খুঁটে খুঁটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায়। সেদিন রাতের ভয়ার্ত নেত্রদ্বয়ের চাউনি আজ বড় সাবলীল। ওই সময়ে আতঙ্কে জবুথুবু মেয়েটার রাঙা ঠোঁট একটার ওপর আরেকটা চেপে বসেছে। আঁকাবাঁকা ভ্রুতে গুটি কয়েক ভাঁজ। ক্ষণে ক্ষণে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপটুপ করে নেত্রপল্লব ফেলছে। নরম রোদের তীর্য কালোটা সরাসরি মুখের ওপর পোড়ায়, চিকচিক করছে গায়ের রং। তীরর সুগভীর ধ্যানের মাঝেই পুষ্পিতার রিনরিনে স্বর কানে বাজে। শাক কত করে? 30 টাকা। 30 টাকা? 20 টাকা রাখা যায় না? না আপু। তীরর টানটান শৈলপ্রান্ত গুছিয়ে এলো অমনি। অবাক হলো ভীষণ। 30 টাকা থেকে 20 টাকা? 10 টাকা দিয়ে কি হবে? অথচ এ মেয়ে এমন টান বসিয়েছে দাম শুনে, যেন 3000 টাকা বলেছে। আচ্ছা 25 টাকা দেই? ছেলেটি দুপাশে মাথা নাড়ল। বোঝালো, কম হবে না। হঠাৎ খেয়াল পড়ল তীরকে। জিজ্ঞেস করল, ভাইয়া কিছু নেবেন? পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায় পাশের মানুষটিকে, নিতান্ত সেই কৌতূহলে। অথচ মাস্কক্যাপ পড়ুয়া পরিচিত লোকটিকে দেখতেই আঁতকে উঠল। বক্ষপট ধক করে কাপল গতিতে। তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামল। সেই রাতের পরেই নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরও একবার চোখাচোখি হলো দুজনের। পুষ্পিতার ভীত ভ্রান্ত দৃষ্টিতে পুনরায় মিশে গেল তীরর পূর্ণ অস্বচ্ছ দৃষ্টি। পুষ্পিতা একবার দেখেই ওকে চিনে ফেলেছে। সাথে সাথেই ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা। তারপর ওই জঘন্য সকাল। তার ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ। কণ্ঠে ভূমিকম্প। বব্বিটট্টু মমা আস্তান। তীব্র অবাক হলো না। সে জানত মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে। তবে লক্ষ্য করল পুষ্পিতার চোখমুখ ফ্যাকাশে হয়ে আসছে। যেন রক্তশূন্যতায় ভোগা মুমূর্ষু রোগী। আতঙ্কে থরথর করছে ওর হাত পা। তীরর শক্তপোক্ত গরম ফেপে ওঠে সবেগে। শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার, কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছু বলেইনি এখনো। পুষ্পিতা ঢোক গিলছে ভয়ে। তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে তীরর ছুড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয়, বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু আর ফেরত দিতে আসব না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো ও এখানে? কোনোভাবে কি মনি থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেজন্যে আবার ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার চোয়াল ঝুলে পড়ল ভেবেই। এবার যদি ওকে নিয়ে যায়, তাহলে তো আর ফেরত দেবে না। যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধরফর করছে। এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে সে। হাবভাবের অমন দশা দেখে তীরর হৃদয় আরো একে বেঁকে এলো। রাগটা তুঙ্গে উঠল অচিরে। বরাবরের কর্কশ কণ্ঠটা আরো চড়া করে বলল, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তীরর এই মেয়ে শুনেই রুহু উড়ে গিয়েছে। কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ। পালাতে হবে, অতিসত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীরর কথার মধ্যখানেই দুরন্ত পায়ে ছুট লাগালো সে। তীব্র ভ্যাবাচেকা খেল। হতভম্ব হয়ে চেয়ে রইল। রাগে গোজগোজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতার ছোটার প্রকোপে মাথার ঘোমটা খসে পড়েছে। পিঠের ওপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে দুদিক। চেয়ে থেকে থেকে এই সামান্য বিষয়টাও মনোযোগ খাটিয়ে দেখল তীব্র। হুট করেই সাধারণ ব্যাপার খানা মনের ভেতর ঢুকে গেল ওর। কমে গেল রাগ। গুটিয়ে থাকা ভ্রু টানটান করে আচমকা হেসে ফেলল সে। দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি। সাথে কণ্ঠফুরে বেরিয়ে এলো কতক ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীরর নজর যখন পড়েছে, মেয়ে পালিয়ে যাবে কোথায়? সে আমার সন্ধ্যা প্রদীপ।
কলমে নুসরাত সুলতানা সেজুতি। 11। পুষ্পিতার শ্বাসরুদ্ধকর অবস্থা। ফর্সা মুখবিবর ভয়, আতঙ্কে আরো সাদা হয়ে এসেছে। বুক কাঁপছে। দ্রিম দ্রিম শব্দটাও স্পষ্ট। এই মুহূর্তেও দাঁড়িয়ে আছে নুহাদের সদর দরজার সামনে। দেয়ালে পিঠ ঠেসে রাখা। হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায় নিঃশ্বাসের দুঃসহ ধারা। তীরকে দেখে ডানে বামে নাচেই উল্কার বেগে পালিয়ে এসেছে ও। আশ্রয়স্থলে এসে লুকিয়েছে। অবচেতনায় ভাবল, হয়তো আর ভয় নেই এখন। অথচ বোকা মেয়ে জানেই না, এই ঘাটির খোঁজ আরও আগেই নখদর্পণে রেখে দিয়েছে কেউ একজন। কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয়। অমনি দুরুদুরু বক্ষস্থল ছ্যাত করে উঠল পুষ্পিতার। অর্ধসজ্ঞান ধরেই বসল ভিন্ন কারো কথা। পুরনো বিপদের নব্য নব্য আজ। গুন্ডাটা কি এখানেও চলে এসেছে? পুষ্পিতা ভয়ে চেঁচিয়ে ওঠে। ত্রস্ত ঘাড় ফিরিয়ে চায়। নুহার পিলে চমকে উঠল তার চিৎকারে। বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে। বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোনো রকম সামলাল। বিস্ময় একাকার হয়ে বলল, কি হলো কি? পুষ্পিতার বড় বড় অক্ষিকুট ওকে দেখে নিভে আসে। চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয়। স্বস্তি পেয়ে বলে, ওহ তুই। ভয় পেয়ে গেছিলাম। নুহা উদ্বিগ্ন। ভয় কেন পেয়েছিস? আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন? কতক্ষণ তোকে খুঁজেছি জানিস? পুষ্পিতা চিবুক নামাল। নিম্নাষ্ঠ চেপে চুপ করে রইল। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে তলিয়ে গেল মস্তক। নুহাকে সবটা বলবে কি না? বলা ঠিক হবে কি না? এমনিতেই আয়েশা রহমান এ বিষয়ে আগে থেকে নেতিবাচক ভেবে বসে আছেন। সেদিনের সব কথাই সে পরিষ্কার শুনেছিল। প্রতিটা কথায় বিট্টু মাস্তানের প্রতি ভয়। মেয়েকে নিয়ে আশঙ্কা। আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলছে, শুধু শুধু নুহাকে জড়ানো কি উচিত হবে? নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে। পুষ্পিতার চেহারার একটা অংশও বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে। মেয়েটার প্রতিটি দৃষ্টি সে চেনে। প্রতিটি নিশ্চুপতাকে জানে। ছোটবেলার বন্ধুকে পড়তে পড়তে না চিনলে তা কেমন বন্ধুত্ব? পুষ্পিতা বারবার ঢোক গিলছে। ফ্যাসফ্যাসে শ্বাসের গতি। আদল জুড়ে গ্রাসের ছাপ। কিছু নিয়ে ভয় পেয়েছে পরিচ্ছন্ন বোঝা যায়। জিভে ঠোঁট ভিজিয়ে কথা খুঁজতে চাইছে। নুহার হাসি পেল। পুরু কণ্ঠে বলল, একদম কথা লুকানোর চেষ্টা করিস না পুষ্পিতা। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নেব, এত বোকা আমি নই। পুষ্পিতা হা করতে গেলেই হুঁশিয়ারি দিল, উহু, মিথ্যে তো একেবারেই বলিস না। যেটা পারিস না সেটা জোর করে করার তো কোনো দরকার নেই। তোর মুখটাই আমার কাছে উত্তর হিসেবে যথেষ্ট। চোখগুলো স্পষ্ট বলে দিচ্ছে, কিছু একটা ঘটেছে, ঘটেছেই। ভালোই ভালোই বলবি, নাকি আমি রেগে কথা বন্ধ করে দেব? অসহায় নেত্রে চাইল পুষ্পিতা। নুহার দৃঢ়তার ভিড়ে নিজের মন্দিধা আরও অধিক নিঃসহায় হয়ে পড়ছে। আচমকা নুহা নিবিড়ভাবে গালে হাত রাখে। মোলায়েম কণ্ঠে শুধায়, কি হয়েছে আমাকে বল। এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ে কিছুক্ষণ চুপ থেকে জানায়, ওই গুন্ডাটা এখানে অবধি চলে এসেছে। নুহা বোঝেনি। ভ্রু কুচকে বলল, গুন্ডা? কোন গুণ? পরপর নিজেই টানটান হয়ে তাকালো। কণ্ঠ শৃঙ্গ তুলে বলল, বিট্টু মাস্তান। পুষ্পিতার আনন্দ জুড়ে সংকীর্ণতার প্রতাপ। উত্তর দিতে গিয়ে প্রকট হলো সেটা। ওপর নিচ মাথা ঝাঁকাতেই মাথায় যেন বাজ পড়ল নুহার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল কিক্ষণ। ওর বিলম্ব হয় ধাতস্থ হতে। হুলস্থুল বাঁধিয়ে বলে, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে কি? আমি বা কোথায় মরে গেছিলাম? হায় আল্লাহ! সে হাহাকার করে মাথায় হাত দিল। অস্থির ভঙ্গিতে এদিক ওদিক গেল। নুহার উৎকণ্ঠা দেখে পুষ্পিতার ভয়ডর শেষ। দীঘল পল্লব ঝাপটে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিক। নুহা বাজারের ব্যাগটা কেমন অশান্তভাবে দাঁড় করিয়ে রাখে। ওড়না দিয়ে মুখে বাতাস করতে করতে পায়চারি শুরু করে। তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল দুদিক। নুহা ওর মতো নয়। ধীর স্থির, ভীতু, বোকাসোকা। বরং চালাক, স্পষ্টবাদী, যা বলে গুছিয়ে। সে মেয়ে এত ভয় পেয়ে গেল? পুষ্পিতার আরেকবার মনে হলো, বিট্টু আসলেই যে সে মাস্তান নয়। না হলে যে নুহা কোনো দিন তাকে দেখেনি সেও এত ঘাবড়ে যাবে কেন? আর অমন ভয়ানক এক লোকের খপ্পর থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে।
নির্ঘাত ওই দিন আল্লাহর অশেষ রহমতের সাথে সাথে ওর চৈতন্যও জেগেছিল। কিন্তু সেই দুর্লভ চৈতন্য তো সব সময় হবে না। তাই জেনে বুঝে দ্বিতীয়বার অমন ভীতিপ্রদ মানুষের ছাও সে মারাতে চায় না, কখনোই না। পুষ্পিতা নুহার অবস্থা দেখল কিছুক্ষণ। ওকে শান্ত করতে বলল, তুই এত উত্তেজিত হোস না। গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নুহা শুনল কি না বোঝা যায়নি। তার পদযুগল অস্থির, কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন। সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল, বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে? এখন কি হবে? অজান্তেই পুষ্পিতার ক্ষতি করে ফেলল না তো? সত্যি সত্যি যদি বিট্টু মাস্তান এখানে আসে, পুষ্পিতার কাছেই আসে, তবে যে সবটার অন্য মানে দাঁড়ায়। না, সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি করে। বিট্টুর সাথে ওর সম্পর্ক এই কুৎসিত ভাবনা সে কশ্চিনকালেও ভাবেনি, এখনো ভাবছে না। কিন্তু মূল ভয়টা অন্য কোথাও। ছেলেটা কোনো ভাবে পুষ্পিতার পেছনে পড়েনি তো? ভাবতেই নুহার মাথা ফাঁকা হয়ে আসে। তৎপর পায়চারি থেমে যায়। মায়া মায়া পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মলিন মুখে। এই মেয়েটা কি আদৌ একটু স্বস্তি পাবে না জীবনে? খচ্চর খালুর জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে, অথচ ঠিক একটা না একটা লেজ জুটে গেল পেছনে। নুহা ঘন ঘন মাথা নাড়ে। না না, যা ভাবছে, যেরকম ভাবছে সব যেন মিথ্যে হয়। হঠাৎ হুঁশ ফিরল ওর। ভাবল, সে নিজেই যদি এমন উদ্বিগ্নতা দেখায়, পুষ্পিতা কি করবে? মেয়েটা যে আরো কয়েকশো গুণ বেশি ভীতু। নুহা ভেতরের সকল অস্থিরতা নিমিষে চাপা দিয়ে ফেলে। কাছে এসে শান্ত সহজ ভাবে বলে, আচ্ছা কি হয়েছিল সবটা বল তো শুনি। দাড়ি কমা কিচ্ছু বাদ দিবি না কিন্তু। পুষ্পিতা বাধ্য মেয়ের মতন পুরো ঘটনার বিবৃতি দেয়। তীরর কাছে এসে দাঁড়ানো, ধমকে কিছু বলতে চাওয়া, আর শেষে পালিয়ে আসা ওর। সব বলে থামল ও। দম ফেলল। চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় মনি পুলিশে জিডি করেছেন। আর মাস্তানটা সেজন্য ক্ষেপে গেছে আমার ওপর। ঝাঁজ মেটাতে আবার তুলে নিতে এসেছে আমাকে। গতবার এই হুমকিটাই তো দিয়েছিল। নুহা সবটা মনোযোগ দিয়ে শুনেছে। পুষ্পিতার কথার পিঠে জবাব দিল না, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে গভীর ভাবনায় মগ্ন। এখন তো ৮০ ভাগ মনে হচ্ছে ওর ধারণাই সঠিক। বখাটেটা নির্ঘাত উল্টোপাল্টা ছক কষছে মনে। আর যাই হোক, তুলে নিতে এলে কেউ পালাতে সুযোগ দেয় না। তাছাড়া পুষ্পিতাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিল, সে জায়গা থেকে এই দালানের দূরত্ব কয়েক কদম। ও বাড়ির ভেতর ঢুকলে তো মাস্তানটার দেখার কথা। নুহা এবার ১০০% নিশ্চিত, বিট্টু দেখেছেও। তাহলেও তো থেমে থাকার কথা নয়। দাপুটে কোনো মাস্তান মেয়ে তুলতে এলে এমন সময় নষ্ট করবে কি? মাথার ভেতর দপদপ করে উঠল নুহার। শিরাগুলোয় কেমন ব্যথা ধরে গেল। ইচ্ছে করল নিজের চুল খামচে ধরে ছিঁড়তে। হাহুতাশ করল মনে মনে, পুষ্পিতারে, এ তুই কার নজরে পড়লি? কিন্তু পারল না। তার স্তব্ধ ভাবমূর্তি দেখে হৃৎকম্প আকাশচুম্বী পুষ্পিতার। ফ্যাকাশে চেহারায় রক্তসঞ্চালন কমছে। শঙ্কায় ভেজা কণ্ঠে বলল, তুইও ভয় পেয়েছিস তাই না? নুহা চটক কাটার মতন চাইল। অভিশঙ্কা চটজলদি গিলে ফেলে বলল, হ্যাঁ পাবো না। দুপুর একটা ছাড়িয়ে গেল, আমার এখনো রান্না হলো না। ওদিকে বুয়াকেও পাকামি করে কিছু রাঁধতে দেইনি। আম্মুর আজ হাফ ডে, ফিরে খাবে কি? ভ্যাবাচেকা খেয়ে গেল পুষ্পিতা। হতভম্ব হয়ে বলল, রান্না? এখানে রান্না এলো কোত্থেকে? কোত্থেকে মানে? তোকে বলিনি আজ দুপুরে আমি ইটালিয়ান ডিশ রান্না করব? আম্মু ফিরে যদি দেখে আমি কিছুই করিনি তবে তো খুব রেগে যাবে। আমি এমনিতেই ওনাকে ভয় পাই। আম্মুর বোকাকে তো আরো ভয়। তাই ভাবছিলাম কি থেকে কি করা যায়। পুষ্পিতা বিহ্বলিত আওড়াল, তুই এতক্ষণ এই নিয়ে ভাবছিলি? নুহা কপাল গোটায়, হ্যাঁ, তো আর কি নিয়ে ভাববো? আমি এত সময় যা যা বললাম সেসব? নুহা নিরুদ্বেগের নাটক করে বলল, ওসব কি ভয় পাওয়ার মতন কথা? ভয় পাওয়ার মতন কথা না। নুহা কাঁধ উঁচিয়ে বলল, মোটেই না। পৃথিবীতে এর চেয়েও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভয় পাওয়ার জন্য। মনে কর তুই চাইলেই আমি লিপস্টিক আর কাজল মেখে আলিফ লায়লার ভূত সেজে তোর রুমে ঢুকলাম, আর তুই চেঁচাতে গিয়ে টের পেলি তোর গলার লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিংবা রাতে তুই ওয়াশরুমে গেলি আর আমি লাইট বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিলাম, তুই অন্ধকারে হার্ট অ্যাটাক করে ফেললি।
এসব হচ্ছে আসল ভয়। কিন্তু এই ব্যাপারে তো তুই সম্পূর্ণ সুস্থ। অ্যাটাক ফ্যাটাক কিছুই হয়নি। এখানেই প্রমাণিত, এ ইস্যুটা আদৌ ভয় পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পুষ্পিতা হতবুদ্ধি হয়ে শুনে গেল। এক একটা লজিকে মাথা ঘুরছে ওর। একটা সিরিয়াস বিষয় নিয়ে নুহার প্রতিক্রিয়া এরকম? মুখ কালো করে বলল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? ওই গুন্ডাটা কত সাংঘাতিক আমি জানি। সে যত সহজে জবাই করবে বলে দেয়, অত সহজে তো আমি জবাই কথাটা খাতাতেও লিখতে পারি না। আরে পাগল, তুই বেশি বেশি ভাবছিস। হতে পারে ও এমনি এসেছিল। ওরা তো এখানে প্রায়ই আসে শুনেছি। এলাকার লোকজনের মুখে মুখে এদের নাম। আর হয়তো এখানে এসে সে তোকে দেখে হালচাল জিজ্ঞেস করতে গিয়েছে। বখাটে হলে কি হবে, ভেতর ভেতর এরা সমাজ সেবক হয়। পুষ্পিতা নাকচোখ কুঁচকে বলল, তোর মাথাটা গেছে নুহা। ছাড় এসব, ভাগ্যে যা আছে হবে। চল ভেতরে চল। আহা তুই অহেতুক এত ভাবছিস। আচ্ছা বেশ, মেনে নিলাম ও তোকে তুলে নিতেই এসেছিল। এখন নিয়ে তো যায়নি। আর যেতেও পারবে না। কারণ আমরা তো পরশুদিন ঢাকা থেকে চলে যাব। তখন ও তোকে খুঁজে পাবে কি করে? তার আধিপত্য ঢাকার মূল শহরে। ওরকম প্রত্যন্ত জায়গায় না। সবচেয়ে বড় কথা, বখাটেদের কত কাজ জানিস? চাঁদাবাজি করা, মারপিট করা, মেয়ে দেখলে পেছনে লাগা, এত কিছু রেখে সে নিশ্চয়ই তোকে তুলে আনতে গাজীপুর যাবে না। নুহা হড়বড়ে ভঙ্গিতে বলে থামল। একটা সুবিশাল শ্বাস টানল। ঠোঁটে ঝোলাল মেকি নিশ্চিন্ত হাসির সাইনবোর্ড। পুষ্পিতা ভাবনায় পড়েছে। খুব মন দিয়ে ভাবার পর আবিষ্কার করল সব কথা ঠিক। এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যাই থাকল না। তৎক্ষণাৎ নিভু দৃষ্টিযুগল তার চকচকিয়ে ওঠে। মৃদু হেসে বলে, তাই তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নুহা। চাউনিতে তার এক পৃথিবী দুঃখ। খুব করে প্রার্থনা করল, তার অনুমান ভুল হোক। ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না। কিছুদিন কেটেছে। নৈসর্গে তখন পুরোদস্তুর জ্যৈষ্ঠের হুড়োহুড়ি। সূর্য মেতেছে উগ্রতায়। প্রচণ্ড খরতাপেও আগুনরূপী সৌন্দর্যে তার দারুণ গরম। জ্বলন্ত রঙে জ্বলছে পৃথিবী। সেদিন হঠাৎ করেই নুহাদের বিল্ডিংয়ের সামনে হাজির হলো শাফিন। তীরর ন্যায় মুখ ঢেকে নয়, তার নিজস্ব সাবলীল রূপে। সে গেটের কাছে এসে দাঁড়ায়। এক যোগে চেয়ে রইল 3 তলার বারান্দার দিকে। যেই বাসাটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের, ওখানেই তো পুষ্পিতা থাকে। বারান্দার দরজা বন্ধ, জানলার কাচগুলোও টানা। ভেতরের কোনো কিছুই ভালো করে বোঝার উপায় নেই। শাফিন ক্রমাগত উকিঝুঁকি মারছে, ঘাড় ঘুরছে দিকবিদিক। পেছনে থেকে ওকে দেখেই দারোয়ান ছুটে এলেন। খ্যাক করে বললেন, এই ছেলে এখানে কি চাই? শাফিন ফিরে চাইল। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ঘাবড়ে খেলেন তিনি। তৎপর সালাম ঠুকে বললেন, ভাই আপনি? একদম বুঝতে পারিনি। মাফ করবেন ভাই। সে কিছু বলেনি, কিন্তু বারবার তাকাচ্ছে 3 তলার দিকে। দারোয়ান লক্ষ্য করলেন। রয় সয় শুধালেন, ইয়ে, ভাই কি বাসা খুঁজছেন? ভাড়া নেবেন নাকি? না মানে এই বাড়ির সবগুলো ফ্ল্যাট সুন্দর তো তাই বললাম। আবার 3 তলা খালিও আছে এখন। শাফিন শোষব্যস্ত তাকালো। 3 তলা খালি হয়েছে কেন? ওখানে না লোক থাকে? জি থাকতো, কিন্তু কদিন হলো বাসা ছেড়ে চলে গিয়েছে। শাফিন চমকে তাকায়, ধৈর্যহীন আওড়ায়। চলে গিয়েছে? কোথায় গিয়েছে? তা জানি না, তবে শহরের বাইরে। যে মহিলা বাসা নিয়ে থাকতেন, ওনার ব্যাংক ট্রান্সফার হয়েছে সেখানে। এই তো পরশুদিনই সব গোছগাছ করে শিফট হয়ে গেল। শাফিনের মুখে মেঘ ছড়াল। কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে। ব্যথিত দৃষ্টিযুগলে আরেকবার দেখে নিল বারান্দাটা। ছোট করে বলল, ও। ঘরের সামনে আসতেই ভোকভোকে সিগারেটের গন্ধে গা গুলিয়ে উঠল লুৎফার। তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে। দীর্ঘ পায়ে গিয়েই চাপানো দৌড় ঠেললেন দুহাতে। কি রে বিট্টু, ঘ। বলতে বলতে মেঝের দিক চোখ পড়ল। সহসা আতকে উঠলেন তিনি। বিছানার কাজ ঘেঁষে ফ্লোরের সবটুকু স্থানে আধপোড়া সিগারেট। এদিক সেদিক ছড়ানো ছেটানো ছাই। এস্ট্রেটা ভর্তি হয়ে উল্টে পড়ে আছে পাশে। লুৎফা আর্তনাদ করে বললেন, এ কি? ঘরের কি অবস্থা করেছিস? মায়ের নিনাদ তিরোর কানে গেল না বোধ হয়।
আধশোয়া থেকে এক ফোঁটা নড়চড়ল না। একবার তাকালো না পর্যন্ত। মুখাইবে অগোছালো চিহ্ন। গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশিবহুল হাত সদর্পে বেরিয়ে আছে। সোনালি চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে। শান্ত, লাল চক্ষুকোটরে অন্যরকম উদাসীনতা। লুৎফা চটজলদি ভেতরে ঢুকলেন। সারা ঘরে চোখ বুলিয়ে হতাশ শ্বাস ফেললেন। পরপর উঁচু কণ্ঠে হাঁক ছুড়লেন কাজের মেয়েটিকে। মেয়েটি সেকেন্ডে ছুটে আসে। ধোয়ার গন্ধে শ্বাস আটকে আসে তারও। লুৎফা নাকমুখ চেপে রেখেই বললেন, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে তো। মেয়েটি ঘাড় হেলায়। যেতে নিলেই তীব্র মুখ খুলল এবার। আটকে দিয়ে বলল, না, আমার এখনো খাওয়া হয়নি। শেষ হলে ডেকে নেব। তুই যা। লুৎফা হতবাক হয়ে বললেন, কি বলছিস কি? একবারে এত সিগারেট কেউ খায়? শরীরের দিকে একটু তাকাবি তো। সময় নেই, আপাতত খুব চিন্তায় আছি। লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন, কি রকম চিন্তা? সেই ক্লাস 9 থেকে সিগারেট ধরেছিস, এখন খাচ্ছিস একেবারে নেশাখোরের মতন। হৃদয়টাকে ছাই না বানিয়ে ছাড়বি না, তাই না? একবারও ভাবছিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে? তীব্র নিরুত্তর বসে রয়। কোথাও একটা চেয়ে থেকে সিগারেটে ঠোঁট বসায়। লুৎফা মর্মে মর্মে আশাহত হলেন। এই সিগারেট নিয়ে একসময় জামশেদের কি মারটাই না খেয়েছিল ছেলেটা, অথচ তাও ছাড়ানো গেল না। ভদ্রলোক ক্লান্ত হয়ে একটা সময় বকাবকি করাও ছেড়ে দিলেন। আর এখন ছেলে কাউকেই মানে না। কি সুন্দর সাবলীল ভাবে মায়ের সামনে ধোয়া ছাড়ছে। জড়তা নেই, সংকোচ নেই, একটুখানি সম্মানও নেই সম্পর্কের প্রতি। এতটাও বেপরোয়া কেউ হয়? এখন কি কথার জবাবও দিবি না? তীব্র ঠান্ডা স্বর। খুব চিন্তায় আছি বললাম না? ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা। ছেলের শীতল অবগায় মুখ থমথমে হয়ে গেল লুৎফার। মাতৃসুলভ নয়ন ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে বললেন, তুই এরকম হয়েছিস কেন বলতো? আগে মনে হতো তোর বাপ একটা পাথর, এখন দেখছি তুই তাকেও ছাড়িয়ে গেছিস। মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিছু এসে যায় না, তাই তো? তীব্র সূচক শব্দ করে বলল, এখন যাও মা, এসব নিয়ে পরে কথা হবে। পরে? পরে তোকে পাই আমি? কখন বাড়িতে আসিস, কখন বের হোস, নিজেই জানি না। তোদের বাবা ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায়? সত্যি করে বলতো বিট্টু, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? এতক্ষণে ফিরে চাইল তীব্র। ঠোঁট একদিকে উঁচু করে হেসে বলল, হ্যাঁ বললে বিশ্বাস করবে, না বললে মেনে নেবে? লুৎফা বললেন, এত কঠিন কঠিন কথা বলছিস কেন? উত্তর দে, কিছু একটা বল, যাতে অন্তত মনে শান্তি পাই। তীব্র নিরুৎসাহিত জানালো, আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না। তোমার জন্য এই নিয়ম পাল্টানো উচিত হবে না। লুৎফা বুকভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপের রক্ত কড়াইগন্ডায় ফলছে তাই না? পুরোটা ওনার মতো শক্ত মানুষ হচ্ছিস। তীব্র অনীহ কণ্ঠে বলল, মন্ত্রী মশাইয়ের মতন হলে তো অন্তত শখের বশে বখাটে হতাম না, সংসদে গিয়ে ভাষণ দিতাম। লুৎফা কিছু বলার মতন খুঁজে পেলেন না আর। নম্র গলায় অনুনয় করলেন, জানি শুনবি না, তাও বলছি, পারলে সিগারেট খাওয়াটা ছাড়। মায়ের একটা কথা রাখো বাবা, মা কখনো খারাপ চায় না সন্তানের। আচ্ছা আচ্ছা, শুনে লুৎফা খুশি হয়ে গেলেন। গদগদ হয়ে বললেন, সত্যি ছেড়ে দিবি? হু। কাল থেকে। সহসা হাসিটা কমে এলো ওনার। কিছুক্ষণ ভগ্নহৃদয় নিয়ে চেয়ে রইলেন তিরোর মুখের দিক। এই কাল দিনটা আর কোনো দিন আসবে না তিনি জানেন। এত বছরে এটুকু অন্তত আয়ত্ত হয়েছে। এর আগে যতবার অনুরোধ করতেন, একই কথা বলে তীব্র সান্ত্বনা দেয়, ক্ষণিকের জন্য থামিয়ে রাখে ওনাকে। কিন্তু সত্যিকারের সিগারেট ছাড়তে পারে না। লুৎফা আর কথা বাড়ালেন না। এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন যেতে। তীব্র তক্ষুনি পেছনে থেকে ডাকল, মা। লুৎফা ফিরলেন, সে বলল, মনে করো একটা কিছু আমার ভালো লেগেছে, কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না। কি করা যায়? ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন, এই কথা তুই জিজ্ঞেস করছিস? যে ছোট থেকে অন্যের জিনিস পছন্দ হলেও কেড়ে নিয়ে আসতো। তীব্র বা হাতে থুতনি চুলকে চুপ করে রইল। লুৎফা আগামাথা বুঝলেন না কোনো কিছুর। অল্প সময় অপেক্ষা করলেন, হয়তো ছেলে কিছু বলবে। কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ বেরিয়ে গেলেন।
সাফিন মনমরা হয়ে বসে আছে। চেহারার কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই। পাশে বন্ধুদের নিরন্তর হাসাহাসি, আড্ডা, হাতে চায়ের কাপটাকে অবধি সে ঘোষণা করল বিষাদ, বিষাদ এবং বিষাদ। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ বিভ্রান্ত। তারা বেশ অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে ওকে। কি হয়েছে জানতে চাইছে। কিন্তু সাফিনের ঠোঁটে যেন তালা ঝোলানো। কিছু নায়ের পর আর একটাও বাক্য উচ্চারণ করল না। শেষে হাল ছাড়ল ওরা। মন দিল নিজেদের কাজে। একবার তিরোর ফোনে কল করল আরমান। আজকে আসতে একটু বেশিই দেরি হচ্ছে ওর। তীব্র এলো আরো আধ ঘন্টা পর। ঘোলা দুই চোখে রাজ্যের ক্লান্তি। কোটরের শ্বেতাংশ জবার মতো টুকটুকে লাল। রাত জাগা, নির্ঘুমতার ছাপটা পরিষ্কার। এতক্ষণে নড়েচড়ে উঠল সাফিন। তীব্র মাত্র এসে বসতেই উঠে পাশে গিয়ে বসল ওর। খুব মন খারাপ নিয়ে বলল, জানিস কি হয়েছে? মিরাজ, মুশফিক, আরমান কটমট করে একে অন্যকে দেখল। মুশফিক রেগে রেগে বলল, শালা আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এই ব্যাটা মুখই খোলেনি। কিন্তু দেখ, যেই বিট্টু এসছে সুরসুর করে বলে দিচ্ছে। মিরাজ খটমটে গলায় বলল, আস্ত একটা বখাটে। নাহিদ বুঝদার বলল, বিষয়টা সোজা ভাবে দেখলেই হয়। হয়তো সাফিন আমাদের থেকেও বিট্টুর কাছে বলে শান্তি পায় তাই। আরমান বলে, হয়েছে পণ্ডিত মশাই, আপনি আপনার জ্ঞান আপনার গোয়ালে রাখুন। তোরা সব সময় আমার সাথে এমন করিস কেন? মিরাজ বলল, কারণ আপনি অনেক ভদ্র ছেলে। আর আমাদের মতো বখাটেদের ভদ্রতে অ্যালার্জি। নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল কোচকাল। তবু পাল্টা তর্কে গেল না। তীব্র চাইল ওর দিক। মুখের করুণ দশা দেখে কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? সুপ্ত আহাজারিটা ভেতরে কোনো রকম চাপা দিল সাফিন। মনোকষ্টে বলল, পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে। খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল সাফিন। গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু? কিন্তু এবারেও তাকে নিরাশ করতে তিরোর নিষ্প্রভ উত্তর, ও, তুই অবাক হোসনি? কি নিয়ে? এই যে ওরা বাসা ছাড়ল তাতে। তীব্র কোকের ক্যানে গলা ভেজাল। খুব সাবলীল তার স্বর। অবাক হওয়ার মতো ঘটনা হলে হতাম। ভাড়া বাসায় থাকে যখন, বাসা পাল্টাবে স্বাভাবিক না? তা স্বাভাবিক। কিন্তু ওরা নাকি শহরের বাইরে চলে গিয়েছে। তীব্র প্রখর নেত্রে চাইল। তাকানোর ধরনে একটু আগ্রহ পেল সাফিন। ভাবল, হয়তো এবার বিট্টু আমলে নিয়েছে। অথচ সে চোখ সরু করে বলল, তুই কি করে জানলি? এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল। প্রশ্নটায় শোষব্যস্ত চাউনিগুলো ঘুরে গেল সাফিনের দিক। থতমত খেল সে। মিরাজ ভ্রু উঁচিয়ে উঁচিয়ে বলল, হু হু, কি করে জানলি বল? মুশফিক নাক টেনে বলল, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সাফিন আমতা আমতা করে বলল, আসলে উত্তরায় কাজ ছিল একটু, তখন আর কি। তীব্র প্রশ্ন করল, মেয়েটার বাসার সামনে, তোর কি কাজ? না না, বাসার সামনে আসলে মানে। জিভের ডগায় জুৎসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল সাফিন। তার চুপসে যাওয়ায় বন্ধুরা মজা পেয়ে গেল। হুহা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেল। তীব্র একভাবে সাফিনের মুখের দিক চেয়ে রইল। ও ভীষণ অস্বস্তিতে গাঢ় হয়ে বলল, এভাবে কি দেখছিস? তোর কি মেয়েটাকে পছন্দ হয়েছে? শানিত স্বরটায় কি যেন মিশে। অজান্তেই কেমন ঘাবড়ে গেল সাফিন। ত্রস্ত মাথা নেড়ে বলল, না না। তীব্র একপেশে হেসে বলল, গুড। তারপর চোখ ফিরিয়ে সামনে তাকায় সে। নিখাদ বাক্য ছাড়ে, কিন্তু আমার পছন্দ। পাঁচজোড়া ব্যগ্র দৃষ্টি, চোখে মুখে বিমূরতা। সাফিন ধুকপুকে মন নিয়ে শুধাল, পছন্দ? কোকাকে? তিরুর সংকোচশূন্য দৃঢ় জবাব, পুষ্পিতাকে। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 12। স্বাভাবিকত্বের হাওয়ার মাঝে প্রকৃতির আচমকা বিরুদ্ধাচরণ শঙ্কা ডাকে জনজীবনে। উত্তপ্ত সূর্যের তেজস্বী রোদের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে পিলে শুদ্ধ চমকে উঠতে হয়। কিন্তু এই চমক তার থেকেও দ্বিগুণ ভারী। উপস্থিত 5 যুবকের দৃষ্টিতে পৃথিবী কাঁপানো বিস্ময়। ওরা কিংকর্তব্যবিমূঢ়, স্তব্ধ। মুখে কথা নেই, জিভে ভাষা নেই, না আছে চক্ষুপল্লবের নড়চড়ন। বিমূঢ় নেত্ররা শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকল সম্মুখের নিরুত্তাপ পুরুষটির পানে। তীব্র খুব আরামসে বসে। রৌদ্রোজ্জ্বল তাপতিকায় ফর্সা মুখে আড়াআড়ি এসে পড়েছে। বিলাতি নয়ন জ্বলছে আরো। মণি দুটো
রাতবিরেতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো চিতার ন্যায়। তার জোয়ারভাটাহীন নদীর মতন শান্ত আঁখি একভাবে সামনে চেয়ে। দুপাশে বসা বন্ধুদের বিহ্বলতার তোয়াক্কা নেই সেখানে। ওদের উত্তর দক্ষিণে আলাদা হওয়া ওষ্ঠদ্বয়ের গুরুত্ব নেই কোনো। এই যে নিশ্চল চোখে ওকে দেখছে সবাই, তার ছিটেফোঁটা প্রভাব নেই ওই চেহারায়। আয়েশের রেশ বাড়াতে কেবল সামনে দুপা ছড়িয়ে দিল। খুব ধীরুজ গলায় বলল, এভাবে চেয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না। কথাটায় নড়ে উঠেছে ওরা। হা হওয়া ঠোঁটগুলো বন্ধ হয়েছে। কিন্তু হোঁচটের পরিমাণ কাটেনি। মিরাজ, নাহিদ, মুশফিক, আরমান, শাফিন, দৃষ্টিতে তাদের বিভ্রম, বিভ্রান্তি। তন্মধ্যে বিলম্বহীন ধাতস্থ হল শাফিন কেমন কণ্ঠ কেঁপে আসে কিছু বলতে যেয়ে। মজা করছিস? তীব্র ঘাড় বাঁকাল, কপাল কুঁচকে বলল, কি নিয়ে? বিদ্রুপ করে হাসল শাফিন, কণ্ঠে ও বিদ্রুপ। তুই পুষ্পিতাকে পছন্দ করিস, এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের? যে বিট্টু কোনো দিন মেয়েদের সাথে তুই থেকে তুমিতে আসেনি, সে পছন্দ করে কোনো মেয়েকে? তীব্র কপট চিন্তা নিয়ে বলল, তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত? ফিক করে হেসে ফেলল নাহিদ। আওয়াজ কণ্ঠফুরে চলে এলো বাইরে। শাফিন জ্বলন্ত চোখে চায় তার দিক। এমনিতেই মেজাজ প্রচণ্ড তেতে আছে। তত্র হাসি থামিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল নাহিদ। কিন্তু চোখ দুটোতে কৌতুকে হাসি স্পষ্ট তখনও। তীব্র দায় সারানো, ঠান্ডা গলায় বলল, মেয়েদের সাথে তুই তোকারি করি মানে এই নয় যে কোনো দিন বাচ্চা কাচ্চার বাপ হব না। পূর্ণবার ঝটকা খায় সবাই। মিরাজ হা হয়ে বলল, বাচ্চা অবধি চলে গিয়েছিস? আরমান অস্থিরতায় বাইক থেকে লাফ দিয়ে নামে। ঝটপট তিরোর সামনে এসে বলে, তোর পুষ্পিতাকে পছন্দ? তাহলে আমরা যখন জিজ্ঞেস করতাম তখন যে বলতি না মেয়ের প্রেমে পড়িনি। অস্বীকার করতি কেন? সরু চোখে চাইল তীব্র। প্রেমে পড়েছি কখন বললাম? ভ্যাবাচেকা খেয়ে গেল ছেলেটা। হতবুদ্ধিভাবে বন্ধুদের দিকে চোখ বোলাল। থেমে থেমে বলল, প্রেমে পড়িসনি? না। মিরাজ বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে বলল, একটু খোলাসা করে বল না ভাই, ছোট মাথায় এত প্যাচ নেওয়া যায় না। তীব্র চোখের ইশারায় ওকে কাছে ডাকে। মিরাজ এগিয়ে আসে চটপট। পাশে বসলে তীব্র ওর কাঁধ পেঁচিয়ে গুছিয়ে বলল, মেয়েটাকে ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে প্রেমে পড়িনি। প্রেমে পড়লে বুক ধুকপুক করে শুনেছি। আমার ওসব হয়নি। এরপর নাহিদের দিক চাইল। নিশ্চিত হতে সুধাল, ঠিক বললাম? সে অবিলম্বে মাথা ঝাঁকায়। হ্যাঁ, মিথিলার সামনে গেলে করতো আমার। মুশফিক সূচক শব্দ করে বলল। আবার মিথিলা সঙ্গীত শুরু। নাহিদ চোখনাক কুঁচকে বলে, এমন করিস কেন? ওকে তো ভালোবাসি আমি। চুপ কর ব্যাটা। পরের বউকে ভালোবাসিস শুনলে পাবলিক ঝাড়ু মারবে তোর কপালে। নাহিদ চুপ করে গেল। পরের বউ কথাটা বুকের মধ্যে জন্ম দিল চিনচিনে এক ব্যথার। মিথিলা যাই করুক, ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না। বিয়ে হলেই কি ভালোবাসা মরে যায়? মিরাজ দেখল প্রসঙ্গ ঘুরে যাচ্ছে। বলল, এই তোরা থামতো। বিট্টু তুই বল ভাই, তারপর কি? তীব্র লম্বা শ্বাস টেনে বলল, হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে। আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনো দিন এসব মেয়েটে নিয়ে ভাবেইনি, সেখানে হুটহাট কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি? সে মাথা দোলায়। সে তো বটেই। মুশফিক মুখ কালো করে বলল, কিন্তু এখন কি হবে বিট্টু? তুইও পছন্দ করলি আর মেয়েও শহর ছেড়ে ভাগল। এখন আবার কি করে খুঁজে পাবি? কলেজে তো আর আসবে না। ভারী চিন্তার কথাটা শুনে হেসে ফেলল তীব্র। পরিচ্ছন্ন ঠাট্টার হাসি দেখে মুশফিকের মাথা আউলে আসে। বুঝতে না পেরে শুধায়, হাসছিস কেন? তোদের কি মনে হয় যাকে পছন্দ বললাম তার কোনো খোঁজ আমি রাখি না? তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করল সে। সবাই উৎসুকে একাকার। তীব্র তেজি কণ্ঠে জানালো, ওরা গাজীপুর যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে, খবর সবার আগে আমি পেয়েছি। এতক্ষণ চুপচাপ সব শুনছিল শাফিন। বিস্মিত নজরে চাইল এবার। স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলল, কি? শাফিন অধীর গলায় আওড়াল, তুই আগেই জানতি এ কথা? তীরর প্রতাপী আওয়াজ, জানতাম। ইভেন ওরা কোন জায়গায় আছে, কত নম্বর ফ্ল্যাট সব জানি। তীব্র রেজা ঘাস খায় না, ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে। নাহিদ অনর্থক আলাপে গেল না, আনচানে মনে সোজাসুজি প্রশ্ন ছুড়ল,
বিট্টু, একটা কথা বল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? এই পর্যায়ে চুপ করে গেল ও। উত্তর জানতে সমান আগ্রহী সকলে। তীব্র সময় নিয়ে বলল, জানি না। উৎসুক চাউনিগুলো এবার কোটরে ছড়ায়। আরমান চোখ পিটপিট করে বলল, জানিস না? তাহলে মেয়েটার এত খোঁজ খবর রাখছিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটু সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি। কিন্তু তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কণ্ঠে বলল, তুই বাজে কথা বন্ধ কর। আমরা আর বিট্টু এক না। তীব্র কিক্ষণ, নিচের পোড়া ঠোঁট, শুভ্র দাঁতে কামড়ায়। মুহূর্ত পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। সেটা জানার জন্যে আমাকেও যেতে হবে ওখানে। মিরাজ অবাক হয়ে বলল, ওখানে মানে গাজীপুর? তুইও যাবি? গিয়ে কি করবি? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস? তীব্র খানিক দোলাচলে পড়েছে। এ বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা তার নেই। সংশয়ী কণ্ঠে সুধাল, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো। নাহিদ মাথা নেড়ে বলল, বিট্টু, আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান। আবার ওকে তুলেও এনেছিলি। সে কারণ যাই হোক না কেন, কোনো মাস্তান পছন্দ করে শুনলে মেয়েরা উল্টো পথে দৌড়ে পালায়, কাছে আর আসে না। তাছাড়া মিথিলা যাই হোক তোদের কাছে, ওর পরিবার কিন্তু ভদ্র সভ্য ছিল। বাবা মন্ত্রণালয়ে চাকরিজীবী। আর সেই পরিবারে মানুষ হওয়া কোনো মেয়ে নিশ্চয়ই মাস্তানি পছন্দ করবে না। তেতিয়ে উঠল আরমান। এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইলেও তীরর চাউনি পাল্টে আসে। বাক্যগুলো তুখর ভাবে করা নাড়ে মাথায়। একের পর এক স্নায়ুযুদ্ধের হুটোপুটি চলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতার ওকে দেখেই পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যিই তো, মেয়েটার চোখে ও তো মাস্তান। আর এলাকায় এলাকায় তার যা বাধাই করা রেকর্ড, সেও শুনেছে নিশ্চয়ই। তাহলে জোরাজোরি ছাড়া ওই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবি? কিছু ঠিক করলি? তীব্র একটু চুপ থেকে ছোট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। 2 কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুয়োতে। শাফিনের মুখে অমাবস্যা। ঘুটঘুটে অন্ধকারে হুড়হুড়ে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সেই নিরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এসে বসল ওর কাছে। কাঁধে হাত রাখতেই চাইল শাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোরও পছন্দ, এই তো? শাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে গেলে মুশফিক শুনল না। আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো তুই অতটাও নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি শাফিন। তোর চোখ দেখে মন ঠাউর করার এইটুকু যোগ্যতা আমাদের আছে। তবে আমার কি মনে হয় জানিস? বিট্টু হয়তো আরো আগেই তোর হাবভাব বুঝতে পেরেছে। যাতে তুই আর সামনে না এগোস তাই এইভাবে ও আমাদের সবার সামনে সবটা বলে দিল। না হলে ওর যেই ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকারোক্তি ও কোনো দিন দিত না। একটু থেমে, বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোর আর না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসেবে পরিচয় দেওয়া। মাস্তান হই, যাই হই, কারো সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফোঁস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। শাফিন নিরুত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরো। চেহারায় লেশমাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়। এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হৈ হৈ করে ঘুরতে যাচ্ছে বিদেশে। কারো চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটি মানুষ পৃথক চিন্তায় বাঁচে। আলাদা আলাদা উত্তেজনায় গতিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা। সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা। ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের 2 পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন।
ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুতে পারবেন না বলে হাহাকার বাঁধ মানছে না নারীটির। ওদিকে খোরশেদুলও ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে। মেয়েটাকে বড্ড আদরে মানুষ করেছেন, কখনো একটু বোকাঝোকাও করেননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হাহুতাশ, মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তপ্টের চওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর দুচোখে উপচে আসছে খুশি। উত্তেজনায় শরীরের ধমনীগুলোও কাঁপছে। একদম তর সইছে না যে। কখন যাবে, কখন দেখবে রংছঙে ওই দেশ? কখন পাবে একটা বিলাসপ্রিয় জীবন? প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের ভেতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে এলো। হেসে হেসে বলল, আসি আম্মু, ভালো থেকো। এতক্ষণের চেপে রাখা কান্না দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমার। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ত্রস্ত 2 হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। খোরশেদুল আরেক দিক চেয়ে চোখ মুছলেন। মিথিলা মায়ের বুকে বেশিক্ষণ টেকেনি। মিনিট কয়েকেই সরে এলো। বিদ্বিষ্ট হয়ে বলল, উফ, এমন করে কেঁদো না তো। আর আব্বু, তুমিও কাঁদছো কেন? ধুর, দেশ ছেড়ে যাচ্ছি আমি, মরে তো যাচ্ছি না। খোরশেদুল জড়ীভূতের ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুকে আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্য বিশেষ যায় এলো না। মেয়ের খচ্চরে স্বভাব আয়ত্তে তার। শুধু স্বামীকে দেখলেন এক পল। এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখমুখের বিমূরতা দেখে ছোট্ট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবে মন নেই রাহাতের। সেই নিরুৎসাহিত বোনের যাওয়া নিয়ে বরং স্ফূর্ত মন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের ওপর মোটু পাতলুর কার্টুন আঁকা টি-শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে। মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে। যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশেদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, নিজের যত্ন নিও। ও মাথা দোলায়, আচ্ছা। তারপর চোখের নজর নেমে আসে নিচে। রাহাতের দিক চায় সে। বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি। তোর জন্য অনেক চকলেট পাঠাবো। আর একটু কম কম খাস। দিন দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেই ও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়ে ছোট্ট মাথায় ব্যথাও ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরও ক্ষেপে গেল এবার। মিথিলা যেতেই চোখনাক কুঁচকে বিড়বিড় করল, শাকচুন্নিটা, তুই দেশ ছাড়লেই বাঁচি। পলাশ তখন ওর পরিবারের সাথে কথা বলায় ব্যস্ত। মিথিলা বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়ালো। স্ফীত মুখবিবরে হৃষ্ট চিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইল পলাশ। মিথিলাকে দেখল পূর্ণ পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না, উল্লাসিত বদন। পলাশ শ্বাস ফেলে একপাশে ঠোঁট উঁচু করে হাসে। যেই হাসির পড়তে পড়তে হয়তো বা কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ফুরিয়েছে পুষ্পিতার। আজ ওদের অনার্সে ভর্তি হওয়ার দিন। আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার ওপর নতুন অফিস, কামাই করাও অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে রেখেছেন আগেই। নুহাদের এই বাসাটা ছোটখাটো। ড্রয়িং ডাইনিং এর আলাদা জায়গা নেই। দুটো একত্রে যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিংই সবচেয়ে বেশি ভাড়া। আজকের সকাল বিষণ্ণ ভীষণ। নুহা খাবার টেবিলের ওখানটায় মনমরা হয়ে বসে। কাল রাত থেকেই তার ঠোঁটের হাসি গায়েব। তার পেছনে দেয়ালে সেটে এক কোণায় দাঁড়িয়ে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়। একটু পরপর ব্যাকুল ভাবে দেখছে নুহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এলেন। দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওর সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নুহা নড়ল না। একবার চেয়েও দেখল না সেদিকে। যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘশ্বাস ফেললেন আয়েশা। মেয়েটা সেই রাত থেকে মুখ কালো করে আছে। রেগেমেগে খায়নি, কথাও বলছে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নুহার নিকট তা বিরাট কিছু।
পুষ্পিতা আর তার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। সেই স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছেও একই বেঞ্চে, তাহলে এখন দুজনের দুপ্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ, যাতে একটা টিউশনি দিয়ে হলেও নিজের পড়ার খরচটুকু চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারেই সচ্ছল নয়। ভালো প্রফেসর, লেকচারার কিছুই নেই। সব রকম খোঁজ আয়শা নিয়েছেন। জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোনো মা করে? তিনি জানেন, পুষ্পিতা একরকম বাধ্য হয়েই ওখানে ভর্তি হচ্ছে। কিন্তু নুহার সেই বাধ্যবাধকতা নেই। আর যাই হোক, ওকে অন্তত একটা নামিদামি ভার্সিটিতে পড়াতে চান আয়শা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন নারীটি। আজ যদি গণ্ডমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর এর ওর ঘাড়ে বোঝা হতে হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবল মাত্র চাকরিটার জন্যই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথম প্রথম বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। মেয়ের নিরুত্তর ভাবমূর্তি দেখে আয়শা চুপচাপ খামটা টেবিলের ওপর রেখে দিলেন। রাগঢাক নিয়ে টু শব্দও করলেন না। মেয়ে অবোধের মতো কিছু বললেও বা সায় দিতে হবে? দুনিয়ায় তার সব জেদ মেনে নিলেও এই লেখাপড়া নিয়ে কোনো রকম আদিক্ষেতা দেখাতে পারবেন না তিনি। পুষ্পিতার শুকনো আদল ভীষণ রকম কষ্টে দাপাচ্ছে বুক। নুহার ভার্সিটি আলাদা হবে ভাবলেও কান্না পেয়ে যাচ্ছে। অথচ সেই কলেজে বসেই দুজনের কত শত পরিকল্পনা। ভার্সিটিতে এই করবে, সেই করবে। জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে। পুষ্পিতার বক্ষ ফুঁড়ে দীর্ঘশ্বাস আসে। ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘশ্বাসের প্রতিটি লিপি। তার ওপর নতুন জায়গা, সব কিছু অচেনা, অদেখা। ভার্সিটিতে একটা মানুষকেও তো চেনা নেই। কে কেমন হবে তাও জানে না। সে যে মাত্রার অন্তর্মুখী মেয়ে, কার সাথে মিশবে, কিভাবে মিশবে, কিচ্ছু জানে না। আয়েশা এবার ওর কাছে এলেন। মাথা নিচু করা মেয়েটাকে দেখলেন সূক্ষ্ম নজরে। ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখলেই প্রখর মায় ভেতরটা উৎফলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চান তিনি? চাইতে পারেন, কিন্তু সেও যে অপারগ এখানে। নুহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের। সেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার ওপর নুহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। পরাস্ত শ্বাসটা খুব সন্তর্পণে বক্ষপিঞ্জরে আগলে নিলেন আয়শা। মাঝে মধ্যে না চাইতেও কঠোর হতে হয়। এর জ্বালা যে কত ভয়াবহ, যে সম্মুখীন হয়েছে সেই জানে। আয়েশা একই রকম খাম বাড়ালেন পুষ্পিতার দিকেও। খুব নম্র কণ্ঠে জানালেন, এটা তোমার ভর্তির 4,000 টাকাই আছে। অমনি শোষব্যস্ত ঘুরে চাইল নুহা। আশ্চর্য তার চাউনি। এতক্ষণের হাস্যহীন মুখটা ঝলকে উঠল সবেগে। পুষ্পিতা মুখ তুলল। কোটর ভর্তি অবিশ্বাস নিয়ে একবার খাম দেখল, পরের বার আয়েশাকে। অনিশ্চিত তার কণ্ঠ। আমার? হ্যাঁ, তোমার। তুমিও তো ভর্তি হবে আজ। সেখানে টাকা জমা করতে হবে না? বিস্ময় বিভোর পুষ্পিতা। গোটা বিষয়টা কল্পনারও বাইরে ছিল যে। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকল কিছুক্ষণ। আয়েশা কপাল কুঁচকে বললেন, এমন করে তাকিও না। অস্বস্তি হচ্ছে। ধরো, অফিসে যাব, না সারাদিন খাম ধরে দাঁড়িয়ে থাকব? গত রাত থেকে মায়ের ওপর চড়াও হওয়া অভিমান হুড়হুড় করে উবে গেল নুহার। ফতাফত ফুরতো পায়ে ছুটে এলো সে। খুশিতে আপ্লুত কণ্ঠে বলল, আম্মু তুমি সত্যিই ওকে ভর্তির টাকা দিচ্ছ? মেয়ের দিক চাইলেন আয়েশা। কপালের ভাঁজ মিলিয়েছে। নুহার দুঠোঁট ভর্তি হাসিটায় ভিমরি খেলেন নীরবে। রাত থেকে এই মেয়েই গোমরামুখে বসেছিল কে বলবে। দুপাশে মাথা নেড়ে বললেন, বিশ্বাস না হলে খাম খুলে দেখে নাও। নুহা বিগলিত হেসে বলল, না না বলেছ ওতেই হবে। তারপর বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে। চকচকে নেত্রে পুষ্পিতার দিক চাইল। সে তো মনে মনে ভেবেই রেখেছিল ওর ভর্তির অর্থটুকু নিজের জমানো টাকা থেকে দেবে। মা আগেভাগে দেয়ায় ভালোই হলো। পুষ্পিতা তখনও একই রকম চেয়ে বাকরুদ্ধ। সে নড়ছে না, খাম ধরছে না দেখে তারা দিলেন আয়েশা। কি দেখছ, ধরো। পুষ্পিতা মাথা নুইয়ে নিল এবার। খুব ধীরুজ গলায় বলল, ইয়ে আন্টি, কিছু মনে করবেন না,
টাকাটা আমি নিতে পারবো না। ওনার আগেই নুহা হড়বড়ে ভঙ্গিতে বলল, নিতে পারবি না মানে? কেন পারবি না? হাতে ব্যথা তোর? নয়তো তাহলে সমস্যা কি? টাকা না হলে ভর্তি হবি কি দিয়ে? আয়েশা বললেন, আহ থামো। তারপর পুষ্পিতাকে বললেন, তুমি কি আমার সাথে ফর্মালিটি করছো পুষ্পিতা? তা করা ভালো। কিন্তু এখন তোমার যা পরিস্থিতি তাতে ফর্মালিটির সময় এটা নয়। আর যদি ভাবো আমি তোমাকে করুণা করছি তবে বলবো তুমি ভুল। আমি তোমাকে সাহায্য করছি মাত্র, জীবনে একটু এগিয়ে যাওয়ার রাস্তা চেনাচ্ছি। কতটা এগিয়ে দিতে পারবো জানি না। তবে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এরপরেও যদি নিতে অস্বস্তি লাগে, তাহলে বলবো ধার নাও। যখন নিজের অবস্থা ফিরবে, তখন না হয় ফেরত দিয়ে দিও। পুষ্পিতা গতিতে ওনার বাড়ানো হাত মুঠোতে ধরে বলল, আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি আসলে বলতে চাইছিলাম, আমার এখন টাকার প্রয়োজন নেই। আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তোর কাছে টাকা আছে মানে? কোত্থেকে এলো টাকা? তুই তো সেদিন ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলি। একটা ওড়না অবধি গায়ে ছিল না যেখানে, সেখানে টাকা কি উড়ে উড়ে এলো? নুহা রেগে যাচ্ছে। আয়েশা ওকে শান্ত করতে বললেন, উত্তেজিত হও না। ও কি বলে শুনতে দাও। ও কি বলবে? ও কেন টাকা নিচ্ছে না আমি জানি। ভাবছে আমরা দয়া কর। পুষ্পিতা মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, না না, আমি তা কেন বুঝবো? তুই ভুল বুঝছিস আমাকে। তাহলে টাকা কোথায় পেলি বলতে বলতে আচমকা ওর চোখ পড়ল পুষ্পিতার হাড় দেখানো গলায়। তৎক্ষণাৎ কথা থামে। চিবুক শক্ত করে বলে, তোর গলার চেইন কোথায় পুষ্পিতা? পুষ্পিতা নিশ্চুপ। চিবুক গলায় নেমেছে। নুহা যা বোঝার বুঝল। রেগেমেগে অস্থির হয়ে বলল, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস কেন? আমাকে এভাবে অপমান করবি সেজন্যে? আমার সাহায্য নিবি না? মায়ের শেষ চিহ্ন দেওয়া চেইনটাও বেঁচে আসবি? তাহলে বন্ধু ডাকিস কেন আমাকে? পুষ্পিতা ছটফট করে উঠল ওর রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে। কিন্তু কি বলবে, কোত্থেকে বলবে, জানে না। আয়েশা সমান তাজ্জব হয়ে বললেন, এই কাজ কখন করেছ? তুমি তো বাইরেও যেতে না। কার কাছে বিক্রি করলে? পুষ্পিতা বেশ কয়েকবার শুষ্ক ঠোঁট জিভে ভেজাল। নুহার প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক লাগছে। সময় নিয়ে, থেমে থেমে বলল, উত্তরায় থাকতে করেছি। আপনাদের পাশের বাসার আন্টিটার কাছে। হাততালি দিয়ে উঠল নুহা। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। একেবারে সেরা চেইন বিক্রেতা অ্যাওয়ার্ড দেওয়ার মতন যজ্ঞ কাজ। তুই প্লিজ আমার কথাটা শোন। ও তেতে বলল, একদম চুপ। কিচ্ছু শুনবো না আমি। তুই আমার সাথে কোনো দিন কথা বলবি না। আমার নামও নিবি না মুখে। পুষ্পিতা কাতর চোখে চায়। ভরে ওঠে তার হরিণী নয়ন। আয়েশা বললেন, আহা নুহা তুমি অহেতুক রেগে যাচ্ছ কিন্তু। অহেতুক রেগে যাচ্ছি? সব জেনেও এটা বলবে আম্মু? হ্যাঁ, বলবো। কারণ পুষ্পিতার বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুমি পারছো না, অবশ্য তোমার পারার কথাও নয়। তিনি পুষ্পিতার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন। ওর দু বাহু ধরে, মৃদু হেসে বললেন, খুব ছোট থেকে দেখছি তোমাকে। স্বভাবে তুমি অত্যন্ত নরম একটা মেয়ে। কাদামাটির মতো যাকে আছড়ে খামচে নিঃশেষ করা যায়। কিন্তু সেই নরম মেয়েটির ভেতর ভেতর আত্মসম্মান যে এত প্রবল, তা তো জানতাম না। পুষ্পিতা অশ্রুসজল চোখ তোলে। নুহা হতবাক হয়ে বলল, আম্মু কিসের আত্মসম্মান? তুমিও ওকে সায় দিচ্ছ? না, সায় দিচ্ছি না। তবে এপ্রিসিয়েট করছি ওর নিজেকে সম্মান করার বিষয়টাকে। আসলে এই পথটা আমিও পার কর এসেছি তো নুহা, তাই আমি জানি। তোমার বাবা মারা যাওয়ার পর, আমাকেও কম কিছুর সম্মুখীন হতে হয়নি কিন্তু। কত মানুষ দয়া দেখাতে এসেছিল। তোমার কাকারা, তোমাকে লেখাপড়া করানোর জন্য নিজেদের বাসায় রাখার কথাও বলেছিলেন আমায়। কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। কারণ, আমি চাইনি তুমি কারো দান নিয়ে বড় হও। সবার নিকট দানের পাত্রী হয়ে মাথা নিচু করে বাঁচো। নিজে চাকরি নিয়েছি। কষ্ট হলেও তোমাকে শিরদাঁড়া উঁচু করে বাঁচার পথ করে দিচ্ছি। একটা কথা আমি বিশ্বাস করি জানো, নিজের টাকায় কুঁড়েঘরে থাকার যে আনন্দ, অন্যের টাকায় বিলাসবহুল কামরাতে থাকার মধ্যেও তা নেই। পুষ্পিতা আমি তোমাকে সাপোর্ট করছি। এই আত্মসম্মানটা সব সময় বজায় রেখ। তবে হ্যাঁ, চেইন বিক্রি করে নয়। তুমি চাইলে আমি তোমাকে কিছু টিউশনির ব্যবস্থা করে দিতে পারি।
পুষ্পিতার ব্যগ্র কণ্ঠ। সত্যি আন্টি? হ্যাঁ, আজকেই ব্যবস্থা করছি, দাঁড়াও। আর এবারের মতন টাকা ব্যাগে ভরে নিলাম। যদি কখনো লাগে, চাইতে কিন্তু সংকোচ করো না। পুষ্পিতা চোখে জল নিয়ে হাসল। পরপর চট করে আয়শাকে জড়িয়ে ধরল দুহাতে। ফুপিয়ে কেঁদে বলল, আমার মনিও আপনার মতো ছিল। আমার কিছু না বলতেই কিভাবে যেন সব বুঝে যেতেন। কিছু চমকেছেন আয়শা। হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, বড় হও মা, অনেক বড় হও জীবনে। নুহা ভেঙচি কেটে মুখ ঘোরাল। থমথমে কণ্ঠে বলল, মাকে জড়িয়ে ধরে কাঁদলেই সে গলবে। কিন্তু আমি গলব না। ঘরের দিক হাঁটা ধরতেই পুষ্পিতা ওর গলা হামলে ধরল পেছনে হতে। ঝুলতে ঝুলতে বলল, তোর গলতে হবে না, তুই এমনিতেই আমার আদুরে বরফ। হঠাৎ রাতের বেলা তিরকে খাবার টেবিলে দেখে সিঁড়িতেই থমকালেন জামশেদ। দুই আখিতে বিভ্রম নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। একবার চোখ বোলালেন দেয়ালঘড়ির দিকে। সবে 10টা বাজে এখন। সরকারি ছুটির দিন বলে তিনিও তাড়াতাড়ি ফিরেছেন। কিন্তু এ ছেলে তো 12টার আগে ঘরে ঢোকে না। 10টায় তো ভুলেও না। আজ হঠাৎ কি হলো? দাঁড়িয়ে কেন? খাবারটা কি ওখানেই খাবেন? গভীর ধ্যানে থাকা জামশেদ নড়ে উঠলেন সহসা। ছেলের তেরা কথায় মেজাজটা চটে গেল। গম্ভীর চেহারায় নেমে এলেন নিচে। টেবিলের কাছে আসতেই লুৎফা তাড়াহুড়ো করে চেয়ার টেনে দেন। নবাবের ন্যায় বসলেন তিনি। তীব্র মায়ের দিক কপাল কুঁচকে তাকায়। ওনার তো হাত আছে, চেয়ারটা নিজেও টেনে নিতে পারতেন। তোমার দিতে হলো কেন? তুমি ওনার বউ, বেতনভুক্ত চাকর নও কিন্তু। লুৎফা চাপা কণ্ঠে বললে। চুপ করো না। ভেতর ভেতর কটমটিয়ে উঠলেন জামশেদ। কিন্তু এই মুহূর্তে তর্ক করে অশান্তি সৃষ্টির বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে চুপচাপ গিলে নিলেন তেজ। ভাতে হাত দিতে দিতে একপল তিরোর দিক চাইলেন। উসখুসের মাত্রা জোরাল। কিছু জিজ্ঞেস করতে চাইছেন। তীব্র একবারও ওনাকে দেখেনি, কিন্তু ফতাফত বলে ফেলল, কিছু বলার থাকলে বলুন। মনের মধ্যে কথা চেপে রাখা ঠিক না। থতমত খেলেন তিনি। বিস্ময়টুকু ঢেকে রেখে ভারী কণ্ঠে বললেন, আজ কি মনে করে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? তীব্র মুখের ওপর জানালো, কোন মদের ক্লাব খোলা ছিল না, তাই যেতে পারিনি। ভয়ানক রুষ্ট চোখে চাইলেন তিনি। চেতে কিছু বলার পূর্বেই তীব্র বলে দিল, পরের লাইনে এটাই তো বলতে চেয়েছিলেন। আপনার কষ্ট কমাতে আমিই বলে দিলাম। জামশেদ হতভম্ব। পরপর খ্যাপাটে গলায় বললেন, তুমি কি জানো, দিন দিন বেয়াদবির সব সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ? তীব্র উদ্বেগহীন জানালো, জানি। নিজের কথা না জানার মতো বেকুব কেউ হয়? আমি নিঃসন্দেহে ভীষণ বেয়াদব একটা ছেলে। আসলে ছেলেমেয়েদের আদব শেখাতে হলে বাবাদের সময় দিতে হয়। আপনি সময় দেননি, তাই আমি বেয়াদব। জামশেদ টেবিল থাপড়ে বললেন, বারবার এক কথা। সময় দিইনি বলেই আজ এই বিশাল অ্যাপার্টমেন্টে হেলেদুলে ঢুকতে পারছ। মদ গিলে এসে এসির মধ্যেও বসে ঝিমোতে পারছ। শব্দ করে হেসে উঠল তীব্র। কিছু বলল না, এতেই গায়ে আগুন ধরে গেল জামশেদের। হাসির মধ্যে স্পষ্ট বিদ্রুপের আভাস পেয়েই তেতিয়ে এলো মস্তক। রাগে গোজগজিয়ে খাবার ছেড়ে দাঁড়ালেন। লুৎফা আতকে উঠলেন আরেকবার। সব সময় বাবা ছেলের ঠান্ডা তর্কযুদ্ধে অসহায় হয়ে পড়েন তিনি। বাবার দেখাদেখি তীরও দাঁড়ালো আজ। পেছনে থেকে ডেকে বলল, পালিয়ে যাচ্ছেন কেন? জামশেদ থেমে দাঁড়ায়। চোখ কুচকে ঘুরে চেয়ে বলে, পালিয়ে যাচ্ছি মানে? প্রতিবার আমার সাথে কথায় না মিললেই খাবার রেখে উঠে যান, এটা একরকম পালিয়ে যাওয়াই তো। তাহলে কি করা উচিত, তোমার মতো অসভ্যের সাথে তর্কে গিয়ে সময় নষ্ট করব? তীব্র এবারেও হাসে। ঘাড়টা দুদিকে মটমট করে কাত করে বলে, এই অসভ্যের যে এখন আপনার থেকে একটা জিনিস চাই ড্যাড। আর সেখানে না বলার কোনো সুযোগই আপনার নেই। জামশেদ ভ্রান্ত নজরে চেয়ে। অনীহ তার কণ্ঠ। তোমার আবার কি চাই? তীব্র গ্লাস উঠিয়ে চুমুক দিল। দু ঢোকে গলা ভিজিয়ে রেখে দিল স্থানে। তার অহেতুক সময় কাটানো আর বাবাকে অপেক্ষা করানোর ফন্দি বেশ বুঝলেন ভদ্রলোক। দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তাও। তীব্র আঙুলে ঠোঁট মুছে চায়। চোখ ছোট করে বলে, কি যেন বলছিলাম? ইয়ার কি করছো তুমি? কি বলার আছে বলো। পুরু কণ্ঠ জামশেদের। আমি এখন থেকে শহরে থাকবো কম। গাজীপুরে যাব। লুৎফা তড়িঘড়ি করে শুধলেন, গাজীপুর? ওখানে কেন যাবি? জামশেদেরও একই প্রশ্ন। ওখানে কি কাজ?
কাজ তো একটা আছে, আপনাদের বলতে চাইছি না, তবে ভাববেন না, আপনার দরকার পড়লে ডাকবেন, সময় পেলে নিশ্চয়ই আসব। জামশেদ একটু চুপ থেকে বললেন, কি চাওয়ার কথা বললে যেন? ওখানে একটা ভার্সিটি আছে, নামটা ভার্সিটি, সেখানে আমার ঢোকার ব্যবস্থা করে দিন। জামশেদ কৌতূহলে ডুবুডুবু দশায় স্ত্রীকে দেখে নেন একবার। সেখানে তোমার কি দরকার? নতুন করে এই বয়সে আবার পড়াশোনা করবে নাকি? তীব্র ফিচেল হেসে বলল, মন্ত্রীদের মুখে এমন কথাবার্তা মানায়? আমি এই বয়সে নিশ্চয়ই পড়তে যাচ্ছি না। তাহলে পড়াতে যাব। পড়াতে যাবে? হু, যা লেকচারার। আপনি আজকালের মধ্যে তার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। জামশেদ অবরুদ্ধ বিস্ময়ার্থের মতন ফ্যালফ্যালে নজরে চেয়েই রইলেন ছেলের দিক। এবড়োথেবড়ো, খাড়া খাড়া সোনালি চুল, এলোমেলো শার্টের কলার, হাঁ করে বেরিয়ে থাকা বক্ষভাগ, কবজিতে ব্রেসলেট, গলায় রূপোর শিকলের ন্যায় চেইন পড়ুয়া ছেলে হবে লেকচারার? মোড়ের বিখ্যাত বিট্টু মাস্তান, যে কি না নিজেই পাশ করত শিক্ষকদের ভয় দেখিয়ে নম্বর আদায় করে, সে ছাত্রছাত্রী পড়াবে? অমন দুর্লভ দৃশ্যটা কল্পনা করেই খুব খুব করে কেসে উঠলেন জামশেদ। কাশির তোপে রীতিমতো বুকে ব্যথা উঠে গেল। বাম পাশটা চেপে ধরে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়লেন সোফাতে। চলবে।